এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। হ্যাঁ, এই এই জিনিসটা মনে রাখবা। তো দ্রব কি ভাইয়া? দ্রব হচ্ছে নরমালি তোমাকে বুঝায় দেওয়ার জন্য সহজ করে বলি চিনি। হ্যাঁ, দ্রাবক কি? পানি। আর দ্রবণ কি? দ্রবণটা হচ্ছে দুইটার মিশ্রণ। হ্যাঁ, এটা আমি জাস্ট তোমাদের 16 নাম্বার লেকচারে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, জাস্ট এবার দেখে নিবা। আমি জাস্ট প্রিভিয়াস ক্লাসটি একটু তোমাদেরকে রিভিউ করাচ্ছি। হ্যাঁ, দ্রবণটা 3 প্রকার আমরা পড়ছিলাম। সেটা হচ্ছে যে ভাইয়া সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আর হচ্ছে ভাই আমাদের অতি সম্পৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ। এই তিনটার মধ্যে আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে যেটা সম্পৃক্ত। ভাই সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত কথাটার মানে হচ্ছে দ্রাবকের দ্রব নেওয়ার যতটুকু ক্ষমতা ঠিক ততটুকুই যদি থাকে তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া তোমার সম্পৃক্ত। বুঝতে পারছি ব্যাপারটা? কোনো একটা দ্রাবকের দ্রব নেওয়ার যে টোটাল ক্ষমতাটা আছে ওইটাই হচ্ছে তার তোমার সম্পৃক্ত দ্রবণ। বুঝাইতে পারছি ভাই? এই জিনিসগুলো আমি গত ক্লাস পর্যন্ত পড়াইছি। আরেকটা জিনিস বুঝাইছি তোমাদেরকে যে দ্রাব্যতা আসলে কতগুলো জিনিসের উপর নির্ভরশীল। দ্রাব্যতা আসলে তোমার টোটাল অনেকগুলো জিনিসের উপর নির্ভরশীল। মানে 5টা মনে হয় বলছিলাম তোমাদেরকে। একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, নাম্বার 3 হইতেছে তাপমাত্রা, নাম্বার 4 হচ্ছে চাপ, আর নাম্বার 5 হচ্ছে সম আয়ন প্রভাব। আমি বুঝাতে পারছি? তো এর মধ্যে আমরা 2টা আলোচনা করছি। একটা হচ্ছে ভাই দ্রব, একটা হচ্ছে দ্রাবক। একটা দ্রব, একটা দ্রাবক, মানে দ্রবের প্রকৃতি আলোচনা করছি, দ্রাবকের প্রকৃতি আলোচনা করছি। ভাবতেছে এগুলো ভাই কোথায় পাবো? এরকম আমাদের গ্রুপে আমি আপলোড করে দিব, লিঙ্কটা দিব, অথবা আমাদের ডিএলসি ইউটিউব পেজে একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে বাকি 16টা লেকচার। ঠিক আছে? তো আজকে আমি আমাদের নতুন লেকচারে আসতেছি। সো আমাদের এই যে দ্রাব্যতা, সো দ্রাব্যতার আমি একটু লিখি। হ্যাঁ, দ্রাব্যতা, দ্রাব্যতার নির্ভরশীলতা, নির্ভরশীলতা, দ্রাব্যতার নির্ভরশীলতা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো নাম্বার 1 দ্রাব্যতার নির্ভরশীলতার প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে ভাইয়া দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি। নাম্বার 2, দ্রাবকের প্রকৃতি। নাম্বার 3 হচ্ছে আমাদের তাপমাত্রা। নাম্বার 4 হচ্ছে ভাই আমাদের চাপ। আর নাম্বার 5 হচ্ছে আমাদের সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব। ওকে, তো এই যে 5টা, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা, চাপ এবং হচ্ছে ভাই সম আয়ন প্রভাব। হ্যাঁ, এই 5টার মধ্যে আমরা 1 নাম্বারটা পড়ে ফেলছি, আমরা 2 নাম্বারটাও পড়ে ফেলছি, বাকি আমাদের 3 যে জিনিস আছে এর মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে ভাই? তবে সম আয়ন প্রভাবটা হচ্ছে আমরা সবার শেষে আলোচনা করব, একদম শেষে যে আলোচনা করব। ঠিক আছে? আমরা গত 2টা ক্লাস, মানে গত ক্লাসটাতে আমরা এই পর্যন্ত আলোচনা করে ফেলছি, এই যে এতটুকু আমরা অংশ আলোচনা করে ফেলছি। তো আজকে আমরা তাপমাত্রা থেকে শুরু করব। ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা তাপমাত্রা থেকে শুরু করি আজকে আমাদের ক্লাসটা। ঠিক আছে? তো আজকে আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে এই যে তাপমাত্রা বা টেম্পারেচার, তাপমাত্রার প্রভাবটা নিয়ে আলোচনা করব। তো দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রার 2 ধরনের, কয় ধরনের ভাইয়া? 2 ধরনের পরিবর্তন দেখা যায়। 2 ধরনের, 2 ধরনের পরিবর্তন দেখা যায়। 2 ধরনের পরিবর্তন দেখা যায়। আচ্ছা, 2 ধরনের পরিবর্তন দেখা যায়। ওকে ফাইন, ভালো কথা। তো 1 নাম্বার হচ্ছে ভাইয়া আমাদের তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, আর 2 নাম্বার হচ্ছে ভাই আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়। ওকে ফাইন, ভালো কথা। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের তাপ হারি।
তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রভাবটা কেমন আসবে, ঠিক আছে। তো তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করবা তোমরা, তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা, তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতা তাপমাত্রার সমানুপাতিক। মানে আমি সহজ করে বলি যে বিক্রিয়া যদি তাপহারি হয়, যেমন গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ যদি তুমি পানির মধ্যে মিশাও তাহলে তুমি দেখবা যে পানি ঠান্ডা হয়ে গেছে, তার মানে এটা তাপহারি বিক্রিয়া। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বেড়ে গেছে, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে দ্রাব্যতাও বাড়বে, তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতাও বাড়ে। তো এটার ক্ষেত্রে একটা গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, একটা গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, এবং এই গ্রাফটা পরীক্ষায় আমাদের আসতে পারে, ঠিক আছে, যে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতার গ্রাফটা কেমন হবে। ওকে, তো আমরা বেসিক্যালি যেটা দেখবো, এটার যে গ্রাফটা আছে ভাইয়া, এটার গ্রাফটা হচ্ছে আমরা দেখব। তো আমরা এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে ভাইয়া আমাদের তোমার তাপমাত্রা টি, এই বরাবর আমরা নিব হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, ওকে ফাইন। আর এই বরাবর নিব হচ্ছে ভাই আমাদের এস মানে হচ্ছে দ্রাব্যতা, তোমরা সবাই জানো সলিবিলিটি মানে দ্রাব্যতা, সলিউবিলিটি মানে দ্রাব্যতা, তাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে ভাই। আর টিটা হচ্ছে আমরা এখানে ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি চাইলে এখানে কেলভিন স্কেলও নিতে পারো, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা যদি আমি বাড়াই ভাই, দ্রাব্যতা কি হবে ভাইয়া? দ্রাব্যতাও বাড়বে। তাপমাত্রা যদি বাড়াই দ্রাব্যতাও বাড়বে। তো এই গ্রাফটা আমাদের এরকম স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল ভাই? এরকম স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, তাই না? তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, কিন্তু এটা আসলে স্ট্রেট লাইন হয় না, এটা আসলে এরকম স্ট্রেট লাইন হয় না, ঠিক আছে। এটা যেটা হয় সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা এরকম কার্ভ ভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা। তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তোমরা অনেকেই দেখবা যে প্যারাবোলিক ইকুয়েশন আছে না ভাইয়া, হাইপারবোলা প্যারাবোলা মানে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত, তখন তুমি দেখবা কিছু সমীকরণ আছে, যে সমীকরণগুলো হচ্ছে তোমার এই ধরনের, এই যে এই আমাদের গ্রাফগুলো এরকম কার্ভ কেন হয় এটার ব্যাখ্যা তোমরা তখন পেয়ে যাবে, ঠিক আছে। তো দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এখন বেসিক্যালি যেটা জানবো যে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতা এবং তাপমাত্রা সমানুপাতিক, তার মানে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে এবং এটা কার্ভ হয়ে বাড়ে, ঠিক আছে। এতটুকু অংশ আশা করি তোমরা বুঝতে পারছো, এতটুকু জিনিস আশা করি তোমরা ভাইয়া খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, এটা গেল হচ্ছে আমাদের তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে অবস্থা। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কেমন আসবে, ঠিক আছে। চলো আমরা এবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা দেখবো, ঠিক আছে ভাইয়া। তাপ উৎপাদী, তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বেসিক্যালি যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের দ্রাব্যতা তাপমাত্রার ব্যস্তানুপাতিক হবে। তার মানে ব্যস্তানুপাতিক কথাটার মানে কি ভাইয়া? ব্যস্তানুপাতিক কথাটার মানে হচ্ছে যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে দ্রাব্যতা কমে যাবে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে দ্রাব্যতা কমে যাবে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে দ্রাব্যতা কমে যাবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা গ্রাফটা একটু দেখবো, ঠিক আছে ভাইয়া। তো আমরা এখানে এই যে এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে ভাই আমাদের টেম্পারেচার, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা দ্রাব্যতা। ওকে, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে যাবে, তাহলে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমবে, এবং সেটা কিভাবে? লম্বালম্বি ভাবে কমবে, এইভাবে কমবে না, এটা এইভাবে কমবে না, আমি আবার বলছি এভাবে কমবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে, এটা যেটা কমবে সেটা হচ্ছে এইভাবে কমবে, ঠিক আছে, কার্ভ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে অন্যরকম। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা গ্রাফ তো দেখে ফেলছি, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ এবং তাপহারী বিক্রিয়ার গ্রাফ আমরা দেখে ফেলছি। এখন তোমাদেরকে আমি এই দুই ধরনের গ্রাফের পর বাইরেও মানে তাপমাত্রার সাথে এই দুই ধরনের আমরা পরিবর্তন দেখতে পাই। হ্যাঁ, একটা ধরন আছে যেটা আসলে মানে একটু কনফিউশনাল, হ্যাঁ, সেটা হচ্ছে এই জন্য এটাকে আমরা এই তাপ উৎপাদীর মধ্যেও রাখি নাই, এটা আমরা তাপহারীর মধ্যেও রাখি নাই, এটাকে আমরা একটা বিশেষ অবস্থার মধ্যে রাখছি। তো আমরা এখন কি করবো ভাইয়া? এই তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ অবস্থা দেখবো ভাইয়া। কি দেখবো আমরা? একটা, এখন আমরা দেখবো ভাইয়া বিশেষ অবস্থা, বিশেষ অবস্থা। আচ্ছা, এই বিশেষ অবস্থাটার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে পানিযুক্ত, কিছু কিছু যৌগ আছে ভাইয়া যেগুলো হচ্ছে পানিযুক্ত। ভাই সেই যৌগগুলো কোনগুলা? সেই যৌগগুলো হচ্ছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে গ্লুবার লবণ।
Na2SO4.10H2O। ভাইয়া এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া গ্লুবার লবণ। গ্লুবার লবণ, ঠিক আছে ভাইয়া, গ্লুবার সল্ট। আচ্ছা, এই ধরনের যে যৌগগুলো আছে ভালো করে বুঝো ভাই, হ্যাঁ, এই ধরনের যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে একটা বিশেষ গ্রাফ দেখা যায়। এই বিশেষ গ্রাফটা দেখা যায় জন্য তার নাম বিশেষ অবস্থা। অর্থাৎ এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেও কিছু ঘটে না, এখানে তাপহারী বিক্রিয়ার মধ্যেও কিছু ঘটে না, এখানে একটা বিশেষ অবস্থা দেখা যায়। সেই বিশেষ অবস্থাটা কিরকম ভাইয়া? বিশেষ অবস্থাটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, এই যে এই ধরনের যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে, তো আমরা একটা যেটা গ্রাফটা দেখবো সেটা হচ্ছে এই বরাবর আমরা তাপমাত্রা, আর এই বরাবর আমরা নিব কি ভাইয়া? এই বরাবর নিব হচ্ছে আমরা দ্রাব্যতা। ফাইন, খুব ভালো কথা। এবার তুমি খেয়াল করো ভাইয়া, এখানে অবশ্যই 10 অণু পানিযুক্ত আছে না আমাদের? এখানে কি আছে ভাইয়া? আমাদের 10 অণু পানিযুক্ত আছে না ভাইয়া? তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিলে সুবিধা হবে তোমাদের বুঝতে। আচ্ছা, এখানে আমাদের কি আছে ভাইয়া? 10 অণু পানিযুক্ত আছে। খুবই ভালো কথা, 10 অণু পানিযুক্ত আছে। আমরা যখন তাপমাত্রা দিব ফার্স্টে কি হবে বলতো? এই পানিটাকে কি হয়ে যাবে? নাই হয়ে যাবে না? তো এই পানিটাকে নাই হওয়া শুরু হবে, ঠিক আছে? তো তাপমাত্রা দিচ্ছে, দ্রাব্যতা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা পয়েন্টে যে দ্রাব্যতা এরকম, একটা পয়েন্টে যে এই পানিটা নাই হয়ে যায়। একটা পয়েন্টে যাওয়ার পর না এই পানিটা কি হয়ে যায় ভাইয়া? নাই হয়ে যায়। তো যে পয়েন্টে যে পানিটা নাই হয়ে গেছে সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া পরিবৃত্ত বিন্দু। তার মানে এই যে এখানে যে বিন্দুটা পাইলাম আমরা, এই যে এখানে যে বিন্দুটা পাইলাম, এই বিন্দুটাকে আমরা হচ্ছে পরিবৃত্ত বিন্দু, যে বিন্দুতে যাওয়ার পর এই 10 অণু পানি হাওয়া হয়ে গেছে। অর্থাৎ তোমার এই জায়গাটায় তোমার থাকবে কে ভাইয়া? এই জায়গায় থাকবে শুধুমাত্র Na2SO4। এই পয়েন্টটাতে কিন্তু 10 অণু পানি আর থাকবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি এখন প্রশ্ন করতে পারো যে আচ্ছা ভাইয়া, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পানিটা এখান থেকে চলে যাবে? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে পানিটা চলে যাবে? তো আমি তোমাকে বলি যে সোডিয়াম সালফেটের পরিমিত তাপমাত্রা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। এই 32.4 ডিগ্রি সেলসিয়াসে এই পানিটা এখান থেকে চলে যাবে। বুঝাইতে পারছি ভাইয়া? 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখান থেকে পানিটা কি হয়ে যাবে? চলে যাবে। তাহলে কি থাকলো? শুধু এই যে Na2SO4 এই অংশটা থেকে গেল। খুব ভালো কথা। আচ্ছা, এবার বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে যখন পানিটা চলে গেল তখন না এটা আবার কাহিনী কি ছিল ফার্স্টে ভাইয়া? ফার্স্টে কি সুন্দর উপরের দিকে উঠতেছিল, তাই না? ফার্স্টে কি হলো? তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে। খুবই ভালো কথা, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে। ওকে ফাইন। যেই মাত্র পানিটা চলে গেল ও পোল্ট্রি মারা শুরু করলো। ও কিন্তু পোল্ট্রিবাজ। বুঝতে পারছো? কি করছে? মনে রাখবে এটা হচ্ছে পোল্ট্রিবাজ। হ্যাঁ, তো পোল্ট্রিবাজ শুরু হচ্ছে কোন? পরিবৃত্ত বিন্দু থেকে। পথে পরিবৃত্ত, পথে পোল্ট্রিবাজ। বুঝতে পারছো? পোল্ট্রি মারা শুরু করছে কখন? যখন থেকে পানিটা নাই হয়ে গেছে। যতক্ষণ মধ্যে পানি আছে ততক্ষণ মধ্যে ও খুব সুন্দর উপরে উঠতেছিল। যেই পানি হাওয়া, এবার কিন্তু কি করবে? নিচের দিকে নামা শুরু করবে। তাহলে আমরা দুই ধরনের গ্রাফ দেখতে পাচ্ছি। এই বিশেষ অবস্থা আমরা কেমন বলবো ভাইয়া? আমরা একই গ্রাফে দুই ধরনের গ্রাফ দেখতে পাচ্ছি। আমরা এখানে দুই ধরনের আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথমে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়লেও একটা সময় পরে যে কিন্তু সে কমে যাচ্ছে, একটা সময় পরে যে কিন্তু সে কিন্তু কি হয়ে যাচ্ছে ভাইয়া? কমে যাচ্ছে। বুঝাতে পারছি ব্যাপারটা? তার মানে এই বিশেষ অবস্থা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? পানিযুক্ত যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের সিলেবাসে এইটা খুব সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে এবং এইটা দিয়েই তোমাদের কাজ চলে যায়। ঠিক আছে? তো আদার্স অনেকগুলো মনে রাখার কোনো দরকার নাই। তোমরা এটা খুব ভালো করে মনে রাখো, তাহলে ইন্টারমিডিয়েটে আর কোনো প্যারা খাবে না। তো এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, এন্ড তাপমাত্রা যে ব্যাপারটা এটা তোমরা ক্লিয়ার হতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করবা তোমরা। ঠিক আছে? তোমরা যদি না বুঝে থাকো ভাইয়া তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝি নাই, আবার বুঝাই দেন। ঠিক আছে? ওকে, তোমরা কি সুন্দর করে বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে জানাও। তোমরা কি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ওকে, এবং অবশ্যই এটাও জানাবা যে ডিএলসি একটা নতুন প্ল্যাটফর্ম। তো তোমরা ভাইয়াদেরকে নতুন প্ল্যাটফর্ম হিসাবে যথেষ্ট তোমরা হচ্ছে ভরসা করছো। এই ভরসার জায়গাটা আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব। তোমরা যে কয়জনই আমাদের ব্যাচে ভর্তি হও আমরা আমাদের সর্বোচ্চটা দিব,
তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, তোমরা যেন বেস্ট সার্ভিসটা আমাদের কাছ থেকে পাও। এবং আমাদের পড়ানোর স্টাইল, আমাদের পড়ানোর প্যাটার্ন যদি কারো কাছে মনে হয় ভাই এটাকে আরো আপডেট করা যায়, আরো সুন্দর করা যায়, আমরা চেষ্টা করবো ভাই তোমাদের জন্য সর্বোচ্চ আমাদের চেষ্টা করবো, ঠিক আছে? তবে আমি এতটুকু বলতে পারি, আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা পড়াচ্ছি আমরা আলহামদুলিল্লাহ সবাই অ্যাপ্রক্সিমেট 6 থেকে 7 বছরের উপরে সবার এক্সপিরিয়েন্স, এর কমে না। হ্যাঁ, তো তোমরা আমাকে বলো তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগতেছে। আর যদি আজকে নতুন কেউ ক্লাস করতে হবে, যেমন সুমি আজকে নতুন ক্লাস করতেছো, তুমি আমার পড়াগুলো বুঝতে পারতেছো কিনা, ভাইয়ার পড়াগুলো নিতে পারতেছো কিনা, হ্যাঁ আমাকে অবশ্যই জানাবা। ওকে, তুমি বলছো ক্লিয়ার ভাইয়া, ওকে, তৌফিকুর বলছে ক্লিয়ার, ওকে ফাইন, ওকে। তোমরা ক্লিয়ার হইতে পারলে তো আমার ভালো লাগবে যে পোলাপান মানে বুঝতেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে এতটুকু ভরসা মানে দিতে পারি, আমি তোমাদেরকে যা পড়াবো কলেজে এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ, এটা মাথা রাখবা। তোমাদের বন্ধু বান্ধব যা আছে, তোমাদের কিছুদিন পর তো হাফ ইয়ারলি পরীক্ষা, আমি জানি তোমাদের যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের কয়েকদিন পর হাফ ইয়ারলি পরীক্ষা, তুমি পরীক্ষাগুলো দিবা, দেখবা ইনশাল্লাহ, আমি 100% বলবো না, ইনশাল্লাহ 90% প্রবলেম তুমি দেখবা ভাইয়ার ক্লাস থেকে কমন পেয়ে যাচ্ছ। তো ভাইয়ার ক্লাসগুলো খুব সুন্দর করে নোট করবা, এবং আমি প্রত্যেকটা স্টুডেন্ট নোট চাই, যে নোট দিবা না আমি কিন্তু ওরে পাইলেই মাইট দিব, ঠিক আছে? হ্যাঁ, এখন বলবা ভাই আপনি পাবেন কোথায়? কোনো না কোনো দিন তো দেখবা যে তোমাদের এলাকায় ভাইয়া ডিএসসি পুরো টিম একটা না সময় চলে যাবে, ঠিক আছে? তখন তোমরা অবশ্যই আমাদের দেখা করতে আসবা, ওই সময় মাইট দিব, ঠিক মনে রাখবো যে তুই এটা বাড়ির কাজ দিস নাই, ঠিক আছে? আচ্ছা, রিফাত বলতে ক্লিয়ার, ওকে ফাইন। এন্ড এটা আসলে আমার জন্য, তোমার জন্য বাড়ির কাজটা তোমার জন্যই দরকার, আমি ভয় জাস্ট এমনি মজার চলে বললাম যে মাইট দিব, বাট ব্যাপারটা হইতেছে যে তোমার মাইট দেওয়ার আগে তোমার বোঝা উচিত ভাইয়া তোমার ভালোর জন্য বলছে, তো ভাইয়ার কোনো লাভ নাই, আমার লাভ। তো তুমি অবশ্যই বাড়ির কাজ, মানে বাড়ির কাজ বলতে নোট করবা, ঠিক আছে ভাই? নোট মাস্ট, নোট করলে তোমার কাছে খুব সুন্দর করে ক্লাসগুলো থেকে যাবে, এবং পরীক্ষার আগে আমার খাতাটা পড়ে পরীক্ষা দিয়ে যাবা, 90% প্রবলেম তুমি পেয়ে যাবা। ওকে, তো চলো ভাইয়া আমরা এবার আমাদের পরের টপিকে চলে যাই, আমরা বিশ্ব অবস্থা বুঝে ফেলছি। ওকে, এবার আমরা তাপমাত্রার প্রভাবটা বুঝতে পারছি, তাই না? এবার এটা না আমাদের সিলেবাসের খুব বেশি করে দেওয়া নাই, বুঝতে পারছো? চাপের যে প্রভাবটা আছে এটা আমাদের সিলেবাসে না খুব বেশি একটা দেওয়া নাই, শুধু জাস্ট ছোট্ট করে লেখা আছে, ছোট্ট করে লেখা আছে। তো এটা আসলে কি বলা আছে ভাইয়া? এটা লেখা আছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তরলের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের, নড়ানড়ি করি না বাবা, প্রযুক্ত চাপের, লিখবো প্রযুক্ত, কি লিখতেছি, প্রযুক্ত চাপের সমানুপাতিক। তো এইটা মাথা রাখবা, ঠিক আছে? তো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তরলের দ্রাব্যতা, খুব ভালো করে বুঝো, নির্দিষ্ট তরলের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের কি ভাইয়া? সমানুপাতিক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে দ্রাব্যতার সাথে চাপের সম্পর্কটা সমানুপাতিক বলা হয়েছে, কিন্তু সেটা অবশ্যই স্থির তাপমাত্রায়, তাই না? আমরা কি লিখতে পারি ভাইয়া? এস প্রপোর্শনাল টু, আমরা লিখতে পারি হচ্ছে ভাইয়া পি। তার মানে দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক, দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক। এখন তুই প্রশ্ন করতে পারো ভাই এই ফর্মুলাটা কে দিচ্ছে? এই ফর্মুলাটা হচ্ছে ভাইয়া হেনরির সমীকরণ, এটা হচ্ছে হেনরির সমীকরণ, এটা হচ্ছে হেনরির সমীকরণ, ঠিক আছে ভাইয়া? খুবই ভালো কথা, হেনরির সমীকরণ। এবার সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক লাগে, একটা সমান চিহ্ন লাগে। তোমরা যারা জানো না তারা জেনে নাও, সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিতে চাই তাহলে আমার একটা সমান চিহ্ন লাগবে আর একটা ধ্রুবক লাগবে। আচ্ছা ভাইয়া, আমি একটা সমান চিহ্ন নিয়ে আসলাম, বাট ধ্রুবক কই পাবো? এই যে হেনরি, তো হেনরির ধ্রুবক কে, আর এখানে হচ্ছে পি। তাহলে কে কি জিনিস ভাই? এই যে কে, এই কেটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া, হেনরির ধ্রুবক, হেনরির, ঠিক আছে? তো আমরা সূত্র মনে রাখবো কি? এস ইকুয়াল টু কেপি। এই সূত্র দিয়ে তুমি হেনরি ধ্রুবকের মান তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে, মানে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। যদিও এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট,
তারপর আমি তোমাদেরকে পড়া দিচ্ছি। তোমাকে কি বলছি, রনি ভাইয়ের ক্লাস করার পর 90% কোশ্চেনের অ্যান্সার তুমি নিজেই করতে পারবা। ঠিক আছে ভাই, এই ভরসাটা ভাইয়ার উপর তুমি রাখতে পারো। ঠিক আছে, আর ক্লাস নিয়ে তো কোনো কথাই হবে না, ক্লাসগুলো জাস্ট তোমার কাছে দেখবা যে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমিস্ট্রি তোমার কাছে একদম পানির মতো সহজ বানায় ফেলবে ইনশাল্লাহ। তো এখন এই সূত্রটা তোমরা যে এতটুকুই মনে রাখবা, চাপের ক্ষেত্রে তুমি এতটুকুই মনে রাখবা। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? এতটুকুই মনে রাখবা। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের প্রথম চারটা, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা এবং চাপ। এই চারটা জিনিস হচ্ছে আমরা দ্রাব্যতা, এই চারটার উপর নির্ভরশীল। আরেকটা হচ্ছে সম আয়ন প্রভাব, সেটা আমরা শেষে পড়বো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিসে ঢুকবো, যেটা তোমাদের খুবই মজা লাগবে, খুবই মজা লাগবে। ঠিক আছে, আমরা দ্রাব্যতার একদম বেসিক জায়গায় চলে যাবো, চলো। ঠিক আছে, এটা হচ্ছে যে দ্রাব্যতার প্রকাশ। ঠিক আছে, সেটা কি ভাইয়া? এটা হচ্ছে দ্রাব্যতার প্রকাশ। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার প্রকাশ। ভাইয়া, দ্রাব্যতাকে কত ভাবে প্রকাশ করা যাইতে পারে? দ্রাব্যতাকে 3 ভাবে প্রকাশ করা যায়। ভাইয়া, কত ভাবে প্রকাশ করা যায়? 3 ভাবে প্রকাশ করা যায়। এই 3 ভাবের মধ্যে ভাইয়া এক নাম্বারটা হচ্ছে আমাদের গ্রাম পার 100 গ্রাম। এইখানে অবশ্যই তোমাকে দিতে হবে হচ্ছে ভাইয়া, এখানে অবশ্যই দিতে হবে ভাইয়া দ্রাবক। ঠিক আছে, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। ওকে ফাইন। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে গ্রাম পার লিটার। এইটা কি? এটা হচ্ছে আমাদের ভাইয়া দ্রবণ। এটা হচ্ছে আমাদের দ্রবণ। 3 নাম্বারটা কি ভাইয়া? 3 নাম্বারটা হচ্ছে আমাদের মোল পার লিটার। এটাও হচ্ছে আমাদের ভাইয়া দ্রবণ। ওকে, সো আমি 3টা জিনিস লিখছি। এই যে দ্রাব্যতাকে 3 ভাবে প্রকাশ করা যায়, 3 ভাবে লিখছি। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা একটু মনোযোগ দিবে এই জায়গাটায়। সেটা হচ্ছে দ্রাব্যতা কথাটা মানেই তোমাকে মনে রাখতে হবে সেটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হইতে হবে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু সংজ্ঞা লিখে দিই, এখানে একটু ছোট্ট করে বুঝাই দিই যে সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনমাত্রায় তার দ্রাব্যতা, এইটা জিনিসটা মনে রাখবা। সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনমাত্রায় তার দ্রাব্যতা, দ্রবের ঘনমাত্রায় তার দ্রাব্যতা, ঘনমাত্রায় তার দ্রাব্যতা। তার মানে দ্রবণটাকে অবশ্যই 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 সম্পৃক্ত হইতে হবে। কি হইতে হবে ভাইয়া? সম্পৃক্ত হইতে হবে। দ্রবণটাকে কি হতে হবে? দ্রবণটাকে অবশ্যই অবশ্যই সম্পৃক্ত হইতে হবে। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। চলো এবার আমরা এই 3টা ওয়েতে দ্রাব্যতা কেমনে প্রকাশ করতে হয় সেটা আমরা একটু দেখে নিই ভাইয়া। ঠিক আছে, এই 3টা জিনিসে কিভাবে দ্রাব্যতা লিখতে হয় বা বুঝতে হয় আমরা বুঝি। প্রথমে আসবো হচ্ছে আমরা এই জিনিসটাতে, এই যে এই জিনিসটাতে। ঠিক আছে ভাইয়া, এই প্রথম 1 নাম্বারটাতে আমাদেরকে কি বলা আছে ভাইয়া? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সংজ্ঞাটা এমনি বলবো, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। তো তোমাদেরকে এখানে একটা সহজ জিনিস বুঝাই দিই। ঠিক আছে, ঘনমাত্রা। ঘনমাত্রা তোমরা কি জানো ঘনমাত্রা মানে কি ভাইয়া? ঘনমাত্রা মানে হচ্ছে উপরে দ্রবের পরিমাণ, উপরে দ্রবের পরিমাণ, আর নিচে হচ্ছে ভাইয়া দ্রবণের পরিমাণ। দ্রবণের পরিমাণ, এটা হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রা মানে উপরে দ্রবণ নিচে দ্রবণ, কিন্তু এই জায়গায় কিন্তু দ্রাবক। এই এককে এই যে 1 নাম্বার যে টার্মটা আছে এই অনুযায়ী উপরে হচ্ছে দ্রবের পরিমাণ গ্রামে আর নিচে হচ্ছে 100 গ্রাম কিন্তু দ্রাবকে। ভালো করে মাথায় রাখবা, হ্যাঁ, এই জিনিসটা যেন মনে থাকে। গ্রাম পার 100 গ্রাম এখানে দ্রাবক লেখা হয়েছে কেন? কারণ সব ক্ষেত্রে আমরা ঘনমাত্রা বুঝি হইতেছে ভাইয়া দ্রবণের ক্ষেত্রে। আমরা বেশিরভাগ বুঝি কি দ্রবণের ক্ষেত্রে, বাট এইখানে আমরা কি বুঝবো ভাইয়া? হচ্ছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। এই জন্য স্পেসিফিক লিখে দিয়েছি দ্রাবক, তুমি যেন এই জায়গায় মিস না করো। আবার বলি, হ্যাঁ, এই যে অনেকেই তোমরা বুঝতে পারো না, এইটা আমি তোমাকে সংজ্ঞা বলে তুমি আরো ক্লিয়ার হইতে পারবা। সেটা কি? আমাদেরকে আলটিমেটলি সম্পৃক্ত দ্রবণই বানাইতে হবে। কি বানাইতে হবে ভাইয়া? সম্পৃক্ত দ্রবণ। ওকে ফাইন, ভালো কথা। তাহলে আমি সংজ্ঞাটা বলবো কি? প্রতি 100 গ্রাম দ্রাবকে, ভালো করে বুঝো, প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হয় তাকে দ্রাব্যতা বলে। কোন এককে? গ্রাম পার 100 গ্রাম এককে। প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য
দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হয় তাকে আমরা বলবো দ্রাব্যতা। হ্যাঁ, তার পরেরটার ক্ষেত্রে কি সংজ্ঞা হবে? প্রতি লিটার দ্রবণে, এখন কি তুমি দ্রাবক বলি নাই, প্রতি লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে তাকে দ্রাব্যতা বলে। হ্যাঁ, মোল পার লিটার একক কি হবে? প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে তাকে দ্রাব্যতা বলে। তাহলে এই তিনটার সংজ্ঞা তুমি পড়ার পরে এটা বুঝতে পারতেছো যে দ্রাব্যতা আসলে কোনো ব্যাপারই না। এই তিনটা যদি আমি জেনে যাই তাহলে তো দ্রাব্যতা শেষ। আসলেই ট্রু যে তুমি এই তিনটা জিনিস যদি মানে বুঝে ফেলো তাহলে তোমার কাছে দ্রাব্যতা একদম পানি পান্তা, একদম চুটকিতে উড়ে দেবে দ্রাব্যতাটা। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমরা সেই কাজে আগাবো। তো আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে ভাই 1 নাম্বারটা নিয়ে। প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত করলে দ্রবণটা কি হবে ভাইয়া? সম্পৃক্ত হবে, তাকে কি বলবো আমরা? দ্রাব্যতা বলবো। তো আমরা এইটা নিয়ে একটু কাজ করবো। তো আজকের কাজটা হচ্ছে আমাদের এইটা নিয়ে। ওকে ফাইন, চলো আমাদের এখন কাজ হচ্ছে ভাই যে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, ঠিক আছে? গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। ওকে, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। এই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করব। এইটা না, আমি তোমাকে বলি, এইটা না তোমার হচ্ছে এককবিহীন দ্রাব্যতা বলা হয়। একে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় একক বিহীন দ্রাব্যতা। ভাইয়া এককবিহীন দ্রাব্যতা কেন বলা হয়? কারণ এখানে তুমি যদি দ্রাব্যতা বলো, দ্রাব্যতার ফর্মুলা আছে। ফর্মুলাটা কি ভাইয়া? এই ক্ষেত্রে যে এই রুলসের ক্ষেত্রে আমাদের যদি বলা হয় ভাইয়া দ্রাব্যতার ফর্মুলাটা কি ভাইয়া? দ্রাব্যতা ইকুয়াল টু দ্রব ডিভাইডেড বাই দ্রাবক ইনটু 100। তো এইটা হচ্ছে আমাদের দ্রাব্যতা এই 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 ফর্মুলা অনুযায়ী। এখন বলো তো ভাই, দ্রবকে তুমি কোন এককে নিছো? গ্রাম। দ্রাবককে কোন এককে নিবা? গ্রাম। তো গ্রাম গ্রাম কি ঘেচাঙ্গা, তাই না ভাইয়া? দ্রবকেও তুমি গ্রাম এককে নিছো, এই যে গ্রাম এককে, এই যে। আবার তুমি দ্রাবকেও যদি গ্রামে নাও, উপর থেকে গ্রাম নিচ থেকে গ্রাম কি হয়ে যাবে? কাটাকাটি যাবে, নিচ থেকে আর উপর থেকে দুইটা নাই হয়ে যাবে। বুঝতে পারছো? সো এই জন্য এটাকে বলা হয় ভাইয়া এককবিহীন দ্রাব্যতা। কি বলা হয়? এককবিহীন দ্রাব্যতা। বুঝতে পারছো ব্যাপারটা? এখন তোমাদের না বই পুস্তকে মজা কথা শোনো, বই পুস্তকে এই জিনিসটাকে কেমন লেখা আছে জানো? এই জিনিসটাকে লেখা আছে হচ্ছে S ইকুয়াল টু 100 ইন্টু পিচিএম ডিভাইডেড বাই বড় এম মাইনাস পিচিএম। বুঝতে পারছো? 100 ইন্টু পিচিএম ডিভাইডেড বাই বড় এম মাইনাস পিচিএম। ভাইয়া এই 100টা কোন 100? এই যে এটা। ভাইয়া এই এম আসলে কোনটা? এই যে দ্রব। ভাইয়া এই বড় এমটা কি? দ্রাবক না। এই এমটা কি? দ্রাবক না। তাহলে তোমাকে বুঝাই এটা কই থেকে আসছে ভাইয়া? এটা আসছে হচ্ছে এই যে আমরা একটা জিনিস জানি না ভাইয়া, সার্বজনীন জিনিস, দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। জানি কি না? জানি কি না? অবশ্যই জানি, তাই না? এবার এই দ্রব আর এই দ্রবণ, দ্রবণটাকে ধরছি বড় এম, আর দ্রব তো তোমরা জানো পিচ্ছি এম। তাহলে দ্রাবক কি? বড় এম মাইনাস পিচ্ছি এম, বড় এম মাইনাস পিচ্ছি এম। বুঝো নাই? বুঝতে পারছো? ওখান থেকে আসছে। তাহলে দ্রাবক। ইন্টারেস্টিং না ব্যাপারটা? যে তোমরা এতদিন এটা মুখস্থ করতে ঠাড়া, আসলে এটা মুখস্থ করার কিছু নাই। দ্রাব্যতা আমরা সবাই জানি যে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, তাহলে উপরে হচ্ছে দ্রব, নিচে হচ্ছে দ্রাবক ইন্টু 100। দ্রাব্যতা এক প্রকার ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি? দ্রবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ। কিন্তু কি বলছি? এই সংজ্ঞা অনুযায়ী উপরে দ্রব হবে, নিচে দ্রাবক হবে, তাই লিখছি যে দ্রাব্যতা মানে উপরে দ্রব, নিচে হচ্ছে দ্রাবক ইন্টু 100। এই জিনিসটাকে আমরা কেমন লিখতে পারি ভাইয়া? 100 ইন্টু পিচিএম ডিভাইডেড বাই বড় এম মাইনাস পিচিএম। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক করব, এই ফর্মুলাতে আমরা অনেক অঙ্ক করব, ঠিক আছে? তো এই এককবিহীন দ্রাব্যতা কথাটার মানে কি এটাও আমরা জানবো। এককবিহীন দ্রাব্যতার কথাটা হচ্ছে, ধরো আমি তোমাকে এই জায়গায় দেখাই দেই। ধরো তোমাকে বলা হইলো ভাইয়া যে কোন দ্রবণের
কোন দ্রবণের দ্রাব্যতা, ধরো তোমাকে বলা হলো জাস্ট 20, আর কিচ্ছু বলা নাই, আর কিচ্ছু না, জাস্ট বলা আছে 20। আমি কি বুঝাইতে পারছি? জাস্ট বলা আছে 20। এবার এই 20 থেকে তুমি এর 14 গোষ্ঠী বের করে ফেলতে পারবা। হ্যাঁ, কেমনে বলো? এই যে 20 দেওয়া আছে, এর কোনো একক আছে ভাই? কোনো একক আছে? না, একক নাই। তাহলে কি এককবিহীন দ্রাব্যতা? এই এককবিহীন দ্রাব্যতা কথাটার মানে কি? গ্রাম পার 100 গ্রাম। 20 কোনো একক দেওয়া আছে? না, একক দেওয়া নাই। তাহলে 20 যেহেতু একক দেওয়া নাই, তাহলে কি এককবিহীন দ্রাব্যতা? এককবিহীন দ্রাব্যতা মানে গ্রাম পার 100 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দ্রাব্যতা ইকুয়াল টু 20 গ্রাম পার 100 গ্রাম। বলতে পারি? অবশ্যই বলতে পারি। পাশে কি? দ্রাবক। এই যে পাশে কি? দ্রাবক। ফাইন, ভালো কথা। এবার বলো তো ভাইয়া, দ্রব কত? হ্যাঁ, দ্রব তো উপরেরটা কত গ্রাম আছে? 20 গ্রাম। তাহলে উপরে হচ্ছে আমাদের দ্রব 20 গ্রাম, লিখতে পারলাম। ভাইয়া দ্রাবক কত? নিচেরটা দ্রাবক কত? 100 গ্রাম। দেওয়াই তো আছে 100 গ্রাম, যে প্রতি 100 গ্রাম দ্রাবকে। ভাইয়া দ্রবণ কত? দ্রবণ মানে কি? দ্রবণ মানে দুটো যোগফল। এই দ্রব আর দ্রাবকের যোগফল মানে তো দ্রবণ। তাহলে 100 আর 20 কত হয় ভাইয়া? 120 গ্রাম। কিচ্ছু দেওয়া ছিল না, জাস্ট দেওয়া ছিল 20, আর কিচ্ছু দেওয়া নাই। তুমি 14 গোষ্ঠী বের করে ফেলতে পারছো। দেখো মজা না? সেটা না? জোস। এই জিনিসগুলো আমরা জানলে সামনে দেখবা ম্যাথ তৈরিতে করে ফেলতে পারবা। এই দ্রাব্যতা রিলেটেড ম্যাথ তোমার কাছে পানি পান্তা হয়ে যাবে। বুঝতে পারছো? এই দ্রাব্যতা রিলেটেড ম্যাথ তোমার কাছে একদম পানি পান্তা হয়ে যাবে, ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্যারা নাই, জাস্ট চিল। ঠিক আছে, এখন এই যে আমরা এখানে যে যতটুকু টপিক পড়ছি এর উপর তোমাকে একটা ম্যাথ দিই। ঠিক আছে ভাই, এগুলো না, এগুলো তো জাস্ট তোমাকে বুঝালাম। এইটুকু গ্রুপ একটা ম্যাথ দিই, যে এতটুকু গ্রুপ একটা ম্যাথ। ঠিক আছে, ম্যাথটা হচ্ছে তোমাকে বলা হলো যে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 10 গ্রাম। 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 10 গ্রাম। তোমাকে বলা হইল ভাইয়া দ্রাব্যতা ইকুয়াল টু হোয়াট? দ্রাব্যতা ইকুয়াল টু হোয়াট? তো তোমরা কি করবা বলো তো? একদম পানিপান্ত অঙ্ক ভাই। আমরা জানি যে দ্রাব্যতা ইকুয়াল টু, আমরা বসাবো হচ্ছে উপরে 10, আমরা বসাবো হচ্ছে নিচে 60, আমরা এখানে 100 গুণ দিয়ে দিব, আমাদের আসবে 16.66, তাই না? সেরা অঙ্ক চুটকিতে শেষ করে ফেলছো, কিন্তু টিচার তোমাকে 2টা ডাবল জিরো মেরে দিবে। শেষ, এটা হয় নাই। যারা এত এক্সাইটমেন্ট নিয়ে অঙ্কটা করছো তারা ডাবল জিরো পাইছো। হ্যাঁ, কেন? এত সহজ একটা অঙ্ক, 1 লাইনের অঙ্ক, তো 2 লাইনে উত্তর হবে তো কি হবে? হ্যাঁ, 2 লাইনে উত্তর হবে, বাট তুমি এই জায়গায় যেটা এক্সাক্ট জিনিস সেটা তুমি বসাও নাই। তোমাদের মাথায় আসতে পারে ভাইয়া 10 দিয়ে 60কে ভাগ করতেই হবে, কেন? 10 হচ্ছে দ্রব আর হচ্ছে দ্রবণ। কিন্তু আমরা কি জানি এককবিহীন দ্রাব্যতার কি ভাইয়া? তোমরা একটু দেখে নাও, দ্রব বাই দ্রাবক, নট দ্রবণ। এবার আসো, আমি কিন্তু এখানে দ্রবণ দিছি বাপ, এই জায়গায় 60 গ্রাম দ্রবণ দিছি, তার মানে তুমি এই জায়গায় 10 বসাতে পারবা না। তাহলে আমাদের কি ভাইয়া? দেখো, দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। ভাইয়া দ্রবণ কত? 60, দ্রব কত? 10, দ্রাবক কত? 50। তাহলে আমার এখানে কত বসাইতে হবে ভাইয়া? আমার এখানে বসাইতে হবে ভাইয়া 50। কত বসাইতে হবে ভাইয়া? 50। আর আমি এখানে কত বসাবো বলো তো? 10/50। আচ্ছা, আমি সূত্রটা লিখে দিবা, তোরা আবার পরে বলবি যে ভাইয়া পুরোটা লেখেন নাই। দ্রাব্যতা ইকুয়াল টু দ্রব ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100। তার মানে উপর দ্রব কত ভাইয়া? 10 গ্রাম, দ্রাবক কত ভাইয়া? 50 গ্রাম, ইন্টু কত ভাইয়া? 100। কাটাকাটি করলে কত হয় ভাইয়া? ঢিচিঙ্গা। তাহলে 2 10 দুগুণ 20। কোনো একক হবে না, কাটাকাটি চলে গেছে, গ্রাম। তাহলে অ্যান্সার কত? 20। এই জোসনা অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে দিবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন দিবে, এবং তুমি কিন্তু ছোট্ট একটা মিস্টেকের কারণে নাম্বারটা পাবা না। ঠিক আছে, সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই কে একদম পুরা একদম ঝকঝকা চকচকা কে একদম কমেন্ট করো। ঠিক আছে, ওকে।
এর আগের স্লাইডটা একটু দেখান ভাই। ওকে, এই যে নাও আগের স্লাইডটা। এই তোমরা কে কে একদম ঝকঝকা চকচকা বুঝতে পারছো আমাকে কমেন্ট করো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো পোলাপাইন। মঞ্জু বসে ক্লিয়ার। আরে আমি বুঝাবো আর তোমরা ক্লিয়ার হবে না তা কি হয়? রনি ভাইয়া যেখানে আছে কেমিস্ট্রি কোনো ভয়ই না, একদম পানি পান্তা বানাই ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো প্যারা নেই, জাস্ট চিল। ঠিক আছে, ওকে। তৌফিকুর রহমান বসে বুঝতে পারছি। কে 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 আজকের ক্লাসটাতে মজা পাচ্ছ বলো, মানে আজকে ক্লাস করার পর মানে ভালো একটা ফিল পাচ্ছ কে কে বলো, সবাই জানাও। তুমি বলছো ক্লিয়ার ভাই, আরে সেরা। জেবি যুবরাজ বলছে ক্লিয়ার। ওকে, আচ্ছা এই যে আমরা তোমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছি, তোমরা তো ভাই অনেক ভাইয়ের ক্লাসে অবশ্যই তোমরা অনলাইনে যেহেতু আমাদের কাছে ভর্তি হচ্ছে, অবশ্যই তোমরা অনলাইনে অনেক ভাইয়ের ক্লাস করো বা দেখছো। আমাদের ক্লাসগুলো দেখার পর তোমাদের কখনো যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়ারা তাদের স্ট্যান্ডার্ডে, ভাইয়ারা তাদের কন্টেন্টে আমাদের সাথে ফাঁকিবাজি করছে বা ফাঁকিবাজি করতেছে, তাহলে ভাই একদম মানে উইথাউট এনি সংকোচ তোমরা বলবা ভাইয়া আমাদের এই জিনিসটাতে আমাদেরকে ঠকানো হয়েছে বা এই জিনিসটাতে আমাদেরকে কমতি করা হয়েছে, আমরা ওইটাকে শুধরায় নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কেউই ভুলের ঊর্ধ্বে না, আমরা শুধরায় নেওয়ার চেষ্টা করবো। আমি বলবো না যে আমরা ফেরেশতা, তবে আমরা পারতপক্ষে কখনোই জেনে শুনে তোমাদেরকে কোনো মানে বাজে জিনিস দিব না। বাজে মানে হচ্ছে শুধু শুধু আমাদের 2, 3, 5, 10 ঘন্টা ক্লাস নিয়ে তোমাদের টাইম নষ্ট করব না। এক, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা আমরা দেওয়ার ট্রাই করব। আমাদেরকে বড় ভাই হিসেবে মানবা, দেখবা ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, তোমাদের ভালোই আমরা চাই। ঠিক আছে, তোমরা আমাদের ছোট ভাই ছোট বোন, তোমাদেরকে আমরা কখনোই ওই নালায় ফেলে দিব না, পুকুরে ফেলে দিব না। আমরা চেষ্টা করবো আমাদের সাথে সাথে তোমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো তোমাদের বন্ধু বান্ধব যারা এখনো আছে, তোমাদের ক্লাস করতেছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাসগুলো করো, আরো করো, করে তোমরা আমাদের কোয়ালিটিটা বুঝো, বোঝার পর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো যে ডিএলসিতে ভাইয়ারা যথেষ্ট আমাদেরকে চেষ্টা করতেছে ভালোভাবে পড়ানোর। সো আমরা চাই যে একটা নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে আমাদের চেষ্টা করতেছি। তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের কথাগুলো একটু জানায় দাও। তোমাদের প্রতি এইটা হচ্ছে ভাইয়াদের একটা কি বলতে পারো পেইড ব্যাচ, তো এই জন্য একটু খোলামেলা কথা বলতেছি। ওপেন ব্যাচ হলে এত কিছু বলতাম না। পেইড ব্যাচ, তোমরা আমাদের খুবই ক্লোজ, ক্লোজ থেকেও ক্লোজ, সবাই আমাদের ক্লোজ, বা তোমরা একটু বেশি ক্লোজ। ঠিক আছে, একদম বেশি ক্লোজ। ওকে, সোহাগ মন্ডল বলছে যে ক্লিয়ার ভাই। ওকে, আবরার বলছে বুঝতে পারছি ভাই। ওকে, সেরা। ওকে, তোরা বুঝলে না, ভাল লাগে। হ্যাঁ, আসলে ভাল লাগে যে ক্লাস নিতেছি তোদের জন্য, তোরাই ক্লাসটা অনেক জোস করে বুঝতে পারতেছিস, ভাল লাগে, মজা লাগে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এবার আমরা চলো একটা কাজ করব। এই জিনিসটা তোমরা বুঝো, আমি আর একটা আগের স্লাইডে যাই। হ্যাঁ, আর একটা এই যে এই জায়গায় তুমি দেখো ভাই, এই যে গ্রাম পার 100 গ্রাম, তাই না? এই যে গ্রাম পার 100 গ্রাম, এখানে আমরা আসছিলাম। তো আমরা কিন্তু এখন এই গ্রাম পার 100 গ্রাম থেকে এখনো বের হই নাই। ঠিক আছে, তবে তোমাকে আমি আবার একটু বলি, আমি একটু সংজ্ঞাগুলো আবার একটু মনে করাই দিই। এইখানে তোমার যদি সংজ্ঞা বলতে বলে, তুমি দুইটা সংজ্ঞা বলতে পারো, একটা পুরাতন সংজ্ঞা, হচ্ছে নতুন সংজ্ঞা। একটা পুরাতন সংজ্ঞা, একটা হচ্ছে নতুন সংজ্ঞা। এইটাকে বলে পুরাতন সংজ্ঞা, এগুলোকে হচ্ছে নতুন সংজ্ঞা বলে। ভাই পুরাতন সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে তাকে দ্রাব্যতা বলে। আমার সাথে সাথে একবার সবাই মনে মনে বলবা, প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে তাকে দ্রাব্যতা বলে। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে তাকে দ্রাব্যতা বলে। আশা করি বুঝতে পারছো। ওকে, সো এখন চলো আমরা একটু ওকে এই জায়গায় এখন আসো, কোন দ্রবণের দ্রাব্যতা, এই যে 20 বলে আমরা এই জিনিসগুলো বুঝে যাই। ঠিক আছে, ওকে ফাইন, ভালো কথা। এখন এইখান থেকে যদি তোমাকে কোনো একটা ম্যাথ দেয়, এখান থেকে তোমাকে যদি কোনো একটা ম্যাথ দেয়, ধরো ম্যাথটা হচ্ছে তোমাকে কিরকম দিতে পারে, একটা ম্যাথ লিখি, একটু দ্বারা। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখবো, চলো আমরা এখন একটা ম্যাথ দেখব। ম্যাথটা হচ্ছে, আমি একটু ম্যাথটা লিখে ফেলি। হ্যাঁ, ম্যাথটা লিখে ফেলি। কোন দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 30। হ্যাঁ, ম্যাথ 1, ম্যাথ 1 কালারটা চলো কোন দ্রবণের দ্রাব্যতা
কোনো দ্রবণের দ্রাব্যতা 30। ঠিক আছে ভাইয়া, কোন দ্রবণের দ্রাব্যতা হচ্ছে আমাদের 30। অ্যাড আসার সময় পাইলো না। ওই দ্রাবকের 500 গ্রামকে, ওই দ্রাবকের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। ওকে ভাইয়া, এইটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। তো ম্যাথটা আমাকে যেটা বলছে, কোন দ্রবণের দ্রাব্যতা বলছে ভাইয়া 30। কোন দ্রবণের দ্রাব্যতা কত বলছে ভাইয়া? 30 বলছে। ওকে, কোন দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 30, ওই দ্রাবকের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার আমরা ম্যাথটা কেমনে করবো ভাইয়া? ম্যাথটা যেটা করবো, দেখো তো ভাই দ্রাব্যতা কত দেওয়া আছে ভাইয়া? দ্রাব্যতা দেওয়া আছে 30। আমরা লিখবো যে দ্রাব্যতা, আচ্ছা আমাদের কি লিখবো ভাইয়া? দ্রাব্যতা হচ্ছে ভাই আমাদের 30। এখন 30 মানে কি কোনো একক দেওয়া আছে? না, একক নাই। যেহেতু একক নাই, তাহলে এককবিহীন দ্রাব্যতা। আর এককবিহীন দ্রাব্যতা মানে গ্রাম পার 100 গ্রাম। তাহলে লিখবো গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। ওকে, তাহলে ভাইয়া দ্রব্য কত বলো তো ভাইয়া? দ্রব্য কত? দ্রব্য হচ্ছে ভাইয়া 30 গ্রাম। ভাইয়া দ্রাবক কত? দ্রাবক তো যে নিচেরটা 100 গ্রাম ফিক্সড, 100 গ্রাম। হ্যাঁ, দ্রবণ কত? দ্রবণ কত? হ্যাঁ, দ্রবণ হচ্ছে দুইটা যোগফল, দ্রব্য এবং দ্রাবকের যোগফল, 130 গ্রাম। 130 গ্রাম। ঠিক আছে, বুঝতে পারছো তাই না? এই তিনটা জিনিসই তো। এখন তুমি বলো তো ভাই, যে যেহেতু দ্রাব্যতা বলছে, তার অবশ্যই সম্পৃক্ত হওয়া লাগছে। এই দ্রাব্যতা বলে তো সম্পৃক্ত মাস, তাই না? দ্রাব্যতার সাথে সম্পৃক্ত কথাটা সব সময় প্রযোজ্য। দ্রাব্যতা বলবার সম্পৃক্ত কথা থাকবে না, ইম্পসিবল। ক্লিয়ার? বুঝাতে পারছি? তার মানে আমার দ্রাবক কত? 100 গ্রাম। দ্রব্য কত? 30 গ্রাম। তো আমি কি লিখতে পারি যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন 30 গ্রাম। দ্রব্য প্রয়োজন 30 গ্রাম। কই পেলাম? এই যে 30 গ্রাম। অতএব 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন কত ভাইয়া? উপরে হচ্ছে আমাদের 30 আর নিচে হচ্ছে ভাইয়া 100, তাই না? এবার অতএব কত বলছে এখানে? 500 গ্রাম ওই দ্রাবকের। এই লাইনটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু দ্রাবক বলছিল, তাই আমি দ্রাবক নিয়ে কাজ করছি। বুঝতে পারছো? যেহেতু দ্রাবক বলছে, আমি দ্রাবক নিয়ে কাজ করছি। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমাদের কত নিব ভাইয়া? 500 গ্রাম। 500 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন 30 ইন্টু 500 ডিভাইডেড বাই 100। ঘেচাঙ্গা, তাহলে হচ্ছে 5, 3 5 15, তাহলে হচ্ছে 150 গ্রাম। কত লাগবে ভাইয়া? 150 গ্রাম। এই তোমরা কি বুঝতে পারছো? খুবই সিম্পল একটা ম্যাথ না? খুবই সিম্পল একটা ম্যাথ না? একদম পানির মতো সহজ না? এই অঙ্কগুলো কি তোমার কাছে কঠিন লাগবে? ভাই কোনোভাবেই কঠিন লাগা উচিত না। কোনোভাবেই তোমার কাছে এগুলো কঠিন লাগা উচিত না। ঠিক আছে, কোনোভাবেই এগুলো তোমার কাছে কঠিন লাগা উচিত না। ওকে, বলো এটা কি বুঝতে পারছো কিনা? এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কি না আমাকে জানাও। জি ভাইয়া বুঝতে পারছি। সুমি বলতে বুঝতে পারছে। আরে সুমি তো আজকে ফার্স্ট ক্লাস করে সব বুঝতেছে, সেরা। ওকে, ওকে, মঞ্জু বলছে ক্লিয়ার ভাইয়া।
ওকে, সেরা। ওকে, শেখ এমডি সায়েম বসে ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে ওকে, তৌফিকুর রহমান বসে ক্লিয়ার। আরে সেরা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে, যেহেতু সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছো, এই সেম অঙ্কটা আমি তোমাদেরকে একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে ভাইয়া? চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে এখানে দ্রাবকের পরিবর্তে আমি শুধুমাত্র দিব ওই দ্রবণের ওই দ্রবণের এবার তোমরা আমাকে উত্তরটা, সবাই সবাই খাতা কলম নিয়ে বসছো না? যে খাতা কলম নিয়ে বসবি না ওই কিন্তু মানে ক্লাস করে লাভ পাবি না। খাতা কলম নিয়ে বসবি, ঠিক আছে? রেগুলার আমি যা পড়াবো এগুলো সুন্দর করে তুলবি, নোট করবি, নোট করে গ্রুপে দিবি। তাহলে তো নিজেরও নোট হলো, গ্রুপে সবাই জানলো পোলাপান জোস ক্লাস করতেছে, ঠিক আছে? তো যাই হোক, তো এই সেম অঙ্কটা শুধুমাত্র এই দ্রবণে যদি দেই, এবার একটু উত্তরটা আমাকে বের করে দেখাতো কত হইতে পারে। দেখি কে কে পারছোস, কে কে পারবি, দেখি সবাই সবাই একটু দিত ভাই, দেখি কে কে পারছোস, দেখি। ওকে, যুবরাজ বলছে অল ক্লিয়ার শেপ। আরে সেরা, তোমরা তো সেরা। আচ্ছা, সবাই একটু এটার উত্তর দেওয়ার ট্রাই করতো ভাই, সবাই এটা একটু উত্তর দেওয়ার ট্রাই করতো। আমি খালি ওই দ্রবণের বলছি, আর সবই আগের মতোই আছে, শুধু ওই দ্রবণের বলছি। দেখতো দেখতো এটা 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 কয়জন তোরা হচ্ছে অ্যান্সার করতে পারিস, একটু দেখতো। সবাই একটু অঙ্কটা করে আমাকে একটু অ্যান্সারটা বল, দেখি সবার আগে কে উত্তরটা দিতে পারে। খুবই কঠিন কিছু না, খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। ভাবতেছি অনেক কঠিন, না রে ব্রো, অনেক সহজ একটা ম্যাথ, ঠিক আছে? অনেক সহজ একটা ম্যাথ। দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে, যে সবার আগে অ্যান্সার দিবা আমি বুঝে নিব সে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতেছো। ওকে, দেখি ক্লু দেই। ক্লুটা হচ্ছে এখানে কিন্তু দ্রাবকের পরিবর্তে দ্রবণ চলে আসছে। দ্রাবকের পরিবর্তে কি আসছে ভাইয়া? দ্রবণ চলে। ক্যালকুলেটর নাও, ঠুসঠাস উত্তর বসায় ফেলো। মানে এটা তো খাতা কলমে কইরা করতে ব্যাপারটা এমন না, ক্যালকুলেটর দিয়ে ধুমধাস করা যায়। 115.38 মঞ্জু বলছে। ওকে, চলো আমরা একটু কাহিনীটা বুঝে আসি, মঞ্জুটা হয়েছে কিনা। চলো, এই জায়গায় ভাইয়া সবই সেম থাকবে, সবই সেম থাকবে। এই জায়গায় দ্রাবকের পরিবর্তে এখন সে তুমি 30 নিয়ে কাজ করবা, তার মানে এখানে তুমি 100 গ্রাম দিবা না, 130-এর 100 বদলে 130 গ্রাম। তাহলে এই জায়গায় কত আসবে ভাইয়া? সবই সেম থাকবে, তাহলে এই জায়গায় 100-র পরিবর্তে আসবে 130। এই জায়গায় কি আসবে ভাইয়া? কাটাকাটি আগের মতো হবে না, বুঝতে পারছো? কাটাকাটি আগের মতো আর করতে পারবা না। আগের বার তুমি ঘ্যাচাঙ্গা ঘ্যাচাঙ্গা করছিল না, এবার আর পারবা না। পারবা ক্যালকুলেশন। তাহলে এখানে কত আসবে ভাই? 500, আর এখানে আসবে হচ্ছে ভাই 130। ঠিক আছে, এই যে 0 0 কাটা, তাহলে বাকিটা তোমার হচ্ছে 1500-কে 13 দিয়ে ভাগ করলে যা হয়, 1500-কে 13 দিয়ে ভাগ করলে যা হয় ওটা হচ্ছে তোমার উত্তর। হ্যাঁ, তো উত্তর উত্তর দেখো তো কত আসছে। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো ভাই, সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো। ওকে, কোন গ্রুপে সাবমিট করবো ভাইয়া? তোমরা সবাই আমাদের যে ডিএলসি যে মানে ফ্রি গ্রুপটা আছে, যেটা সবার জন্য প্রযোজ্য, তোমরা সেই গ্রুপে ইয়া করবে এবং দিবা যে ইনস্ট্রাক্টর রনি ভাইয়া, এবং ক্লাস সম্পর্কে তোমার মতামত দিবা। অবশ্যই তোমরা সবাই নোট শেয়ারের সময় আমার ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই মতামত দিবা, যে ভাইয়ার ক্লাস কেমন লাগছে, এবং অনেস্ট রিভিউ দিবা। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, হ্যাঁ, মন্দ লাগলে মন্দ, যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট পজিটিভ মানে যেটা তোমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে সেটাই দিবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, 115.85, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 115.38, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে জোস, তোমরা সবাই পারছো। ওকে, আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? তো আজকে ভাই আর একবার বুঝান। ওকে 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 ওকে, ঠিক আছে, আর একবার বুঝাই দিচ্ছি। আগের বার আমি যখন তোমাকে লিখে দিচ্ছিলাম তখন এসেছিল ওই দ্রাবকের, যেহেতু ওই দ্রাবক বলছিল তাই আমি এখানে দ্রাবক কত 100 গ্রাম নিছিলাম, তাহলে তখন লিখছিলাম 100 গ্রামকে সম্পৃক্ত করতে 30 গ্রাম, একে কত 500 তে কত। মানে বলছে ওই দ্রবণের, যেহেতু দ্রবণ বলছে তাহলে দ্রবণ তো আর 100 না, দ্রবণ কত 130। তাই আমি কি করলাম ভাইয়া? দ্রবণের ওই 100-র পরিবর্তে কি নিব? দ্রবণ নিব। তাহলে দ্রবণ মানে কত 130, তাই 100-র পরিবর্তে এখন 130 গ্রাম। ও এখানে দ্রাবক না লিখে লিখতে হবে কি দ্রবণ। এখানে লিখতে হবে দ্রবণ, দ্রবণকে 130 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে এই, বুঝতে পারছো? বুঝতে পারছো? সো